ওকে, সো তাহলে আমরা ফ্রাইডের ক্লাসে যতটুকু কভার করছিলাম ফ্রাইডের ক্লাসের পর থেকে এখন রিমেইনিং কত পেজ আছে, 805 পর্যন্ত আমি শেষ করছিলাম। সো পেজ নাম্বার কোশ্চেন নাম্বার 39 থেকে পরে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো, ওগুলো জিনিস আমরা সলভ করবো আর কি। শৈলী, বুকলেট সলভ করা শেষ হয়েছে? না ভাইয়া। কেন? এতদিন না সময় দিলাম, ঈদের ব্রেকে তো এটা করার কথা। এরকম পিছিয়ে গেলে সমস্যা হবে। এই যে এখন সলিউশন গুলা করাবো, বাকিরা যারা করছে ওরা তো সলিউশন করে ফেলবে। ওই তো শেষ করে ফেলবো না। তো এখন রাফিনের 40B2, ওকে, কোশ্চেন নাম্বার 40B2 তে কি বলছে? An insect flies into a spider's web and becomes attached to a single thread. তো তাহলে ওই স্পাইডারের ওয়েবের মধ্যে একটা ইনসেক্ট যে আটকা পড়ছে আর কি। তো এখন বলতেছে দিস ক্রিয়েটস আ টেনশন অফ এত। সো তাহলে আমরা ফোর্সের ভ্যালু জানি। The thread extends by approximately 3% of its original length. তো 3%, এটা কিন্তু ব্যাপারটা দেখো, অরিজিনাল লেন্থ হলো 100 আর এটা কি করছে, অরিজিনাল লেন্থের থেকে 3% বড় হয়েছে। তো তার মানে কি এক্সটেনশন হলো 3%। তো তাহলে এই জিনিসটা, তো হোয়াট ইজ দিস, এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ করলে পরে আমরা কি পাইতেছে, এটা রাফিন স্ট্রেন পেয়ে যাচ্ছে। ভেরি গুড। সো তাহলে দিস ইজ দ্য স্ট্রেন। ওকে, তাহলে আমরা স্ট্রেইনের ভ্যালু জানি আর কি জানি, ফোর্সের ভ্যালু জানি। তো এখন বলতেছে কি যে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য ইয়াং মডুলাস ফর স্পাইডার সিল্ক। তো এখন ইয়াং মডুলাস এর ভ্যালুটা তুমি বের করছিলা না এর আগের কোশ্চেনে B1 এ? তো তাহলে ইউ নো দ্য ভ্যালু অফ ইয়াং মডুলাস। সো ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু হোয়াট? ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। সো তাহলে তুমি স্ট্রেসের ভ্যালু বের করতে পারবা ইয়াং মডুলাস ইনটু স্ট্রেন করে। সো তাহলে এখান থেকে তুমি স্ট্রেসের ভ্যালুটা পাইলা। এখন ইউ নো স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ইউ নো দ্য ভ্যালু অফ ফোর্স। একটু আগে তুমি স্ট্রেস বের করছো, তো তাহলে এখান থেকে এরিয়ার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবা না? তো এরিয়ার ভ্যালু ক্যালকুলেট করলাম, নাও দ্য এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট, পাই আর স্কয়ার। তাহলে এখানে থেকে রেডিয়াসের ভ্যালুটা বের হয়ে যাবে নাকি? বুঝতে পারছো? ওকে, তো এটা ছিল 40B2। এরপরে কার কার কোন কোন কোশ্চেনের প্রবলেম আছে বলো, ওগুলো জিনিস আমরা ওয়ান বাই ওয়ান সলভ করে ফেলবো। 42B2, ওকে, 42B2, আচ্ছা এইটা। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, the nylon strap used for kinetic towing typically has a breaking strain of 25%। তো তার মানে 25% strain হলে তখন ভাঙে যায়। Steel cables often used for towing cars along roads typically have a breaking strain of এত। তো তাহলে নাইলনের স্ট্র্যাপের ব্রেকিং স্ট্রেইনের ভ্যালু 25% আর স্টিল কেবলের ব্রেকিং স্ট্রেন হলো 0.02%। এখন বলতেছে it can be assumed that the nylon strap and the steel cable both obey Hooke's law। তো দোনোটাই Hooke's law obey করে, এই জিনিসটা আমরা অ্যাজিউম করতেছি। show that for the same pulling force just as before breaking। তো তাহলে পুলিং ফোর্স হলো সেম। A nylon strap can store over 1000 times more energy than a steel cable of the identical initial length and cross-sectional area। So that cross-sectional area, initial length, এই সবগুলা জিনিস হলো সেম, ফোর্সের ভ্যালু হলো সেম। তো এখন বলতেছে কি করতে পারবে, নাইলন স্ট্র্যাপ বেশি করে এনার্জি স্টোর করতে পারবে। কত বেশি? ওভার 1000 টাইমস বেশি এনার্জি স্টোর করবে। তো এখন এখানের মধ্যে দেখো ইনিশিয়াল লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া যদি সেম হয়, তো তার মানে কি তাদের ভলিউম দোনোজনের সেম নাকি প্রভা? ওকে, তো তাহলে তাদের দোনোজনের ভলিউম সেম।
তোমাদেরকে এটা মনে আছে যে এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন গ্রাফ আমাদেরকে কি দেয়? স্ট্রেস স্ট্রেন গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দেয় প্রভা? গ্রেডিয়েন্ট তো দেয় ইয়াং মডুলাস। গ্রেডিয়েন্ট দেয় ইয়াং মডুলাস, তো এরিয়াটা কি দিবে? এনার্জি ডেনসিটি। মনে আছে এটা? এরিয়াটা কি দেবে? এনার্জি ডেনসিটি, যে জুলস পার মিটার কিউব, মানে 1 মিটার কিউব ভলিউমে কতটুকু এনার্জি স্টোর করে ওই জিনিসটা। বুঝতে পারছো? তা এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে তোমার ব্রেকিং ফোর্সের ভ্যালু, যে ফোর্স সেম ক্রস সেকশনাল এরিয়া সেম, তো তার মানে কি দোনোজনের জন্য ব্রেকিং স্ট্রেসের ভ্যালু হলো সমান, কিন্তু ব্রেকিং স্ট্রেইন একজনের বেশি একজনের কম। এখানের মধ্যে খেয়াল করো যে হাফ ইনটু স্ট্রেস দোনোজনের সেম, স্ট্রেইন হলো নাইলনের জন্য কত 25%, তো তার মানে 25/100। তো এটা কিসের জন্য? এটা হলো এনার্জি ডেনসিটি ফর নাইলন, তাই না? আর স্টিলের জন্য হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন। তো এইটা, তো এখন এখানের জন্য দেখো তো এটা কত আসে? হাফ হাফ কাটা, স্ট্রেস স্ট্রেস কাটা, তো তাহলে তোমার উপরে হলো 0.4, চলে 0.25, আর নিচে হলো 0.25। এটা কিরকম বানাই দিই, তো তার মানে 25/0.02 or 2500/2 or 1250। তো তার মানে কি 1250 টাইমস মোর এনার্জি স্টোর করতে পারবে কে? নাইলন স্ট্র্যাপ। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই জিনিসটা আমরা শো করলাম আর কি। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার 43 তে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাইয়া, তুমি যে মাত্র যেটা দেখাইলা ওইটা আমি মানে হাফ ইনটু ফোর্স ইনটু চেঞ্জ ইন এক্সটেনশন দিয়ে করছি। এটা কি স্ট্রেস আর স্ট্রেন দিয়ে করতে হবে নাকি ফোর্স ইনটু এক্সটেনশন দিয়ে করলে হবে? এটাও হবে, ওইটাও একই কথা, যে ফোর্স তো দুজনের সমান, তো এখন অরিজিনাল লেন্থ তো ইকুয়াল, তো যার স্ট্রেন বেশি তার এক্সটেনশন বেশি, যার স্ট্রেন কম তার এক্সটেনশন কম, তো একই জিনিস হয়, ওইটাও প্রবলেম নেই। ওকে ভাইয়া। ওকে, সো কোশ্চেন নাম্বার 43, 44, এরপর কার কোন কোশ্চেনে প্রবলেম আছে একটু বলো, তো তাহলে এই কোশ্চেন আমরা যাই। ভাইয়া 63 নাম্বারের বি। 63 নাম্বার, সো 40 এর ঘরে কারো কোনো প্রবলেম আছে? ওকে, 50 তে প্রবলেম আছে, 52 বেসিক্যালি 52 সি। এর আগে কারো কোনো প্রবলেম বাকি থাকলে বলো, তো তাহলে এটা দেখায় দেন 52 তে যাব আর 52 শুরু করব। ওকে, সো লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 52। 52 এর সি, এই জিনিসটা ক্যালকুলেশনে কি সমস্যা? To investigate the properties of a contact lens, a lens manufacturer placed a rectangular sample of a silicon hydrogel material in a tensile testing machine, and a tensile force was exerted on the sample. The resulting stress strain graph for the sample is shown. তো stress strain graph জানি, এখন এখান থেকে ইয়াং মডুলাস বের করতে বলছে। ইয়াং মডুলাস বের করে কি মিলে নাই নাকি প্রভা? লিনিয়ার রিজিয়নের ইয়াং মডুলাস দাও। এই যে তুমি স্ট্রেন নিলা 4%, স্ট্রেস নিলে এটা কত আসে? 0.022, 0.024, এটা 0.026। তো তাহলে 0.026
মেগাপ্যাসকেল, এটাকে আর কনভার্ট করলাম না, ফাইনালি মেগাপ্যাসকেলে চাইছে। আচ্ছা, সো C1 পারছো, সমস্যা নাই। তাহলে এই ইভেন্চুয়ালি এটা আসবে আর কি, এটা কাছাকাছি কিছু। এখন C2 তে প্রবলেম, C2 C3 C2 বড়ই আছে। ওকে, C2 তে বলতেছে when a force of atto Newton is applied across the sample, the strain atto percent is produced. Determine the thickness of the sample. তা এখন তোমার এখানের মধ্যে ফোর্সের ভ্যালু জানো, এন্ড মোর স্পেসিফিক্যালি কি জানো, স্ট্রেইনের ভ্যালু জানো। তো স্ট্রেইনের করেসপন্ডিং স্ট্রেসের ভ্যালু তুমি বের করতে পারবা না প্রভা? তো তাহলে এই স্ট্রেইনের 8% স্ট্রেইনের করেসপন্ডিং কি বের করবা, স্ট্রেস বের করবে। এটা কত আসে? 0.049। তো 0.049 হলো তোমার স্ট্রেসের ভ্যালু। সো 8% স্ট্রেইনের করেসপন্ডিং স্ট্রেস হলো এত মেগাপ্যাসকেল। এখন এই স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো এখন এখানে থেকে তুমি এরিয়াটা বের করতে পারবা না, তুমি ফোর্স জানো, স্ট্রেস জানো, সো এরিয়া বের করতে পারবা নাকি? এখন এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট? এরিয়া ইজ ইকুয়াল টু তোমার থিকনেস ইনটু উইডথ, তাই তো? থিকনেস ইনটু উইডথ করলে পরে তুমি এরিয়াটা পাবা। তো তাহলে ইউ অলরেডি নো দ্য উইডথ অফ দ্য স্যাম্পল, ইউ ক্যালকুলেটেড দ্য এরিয়া। তো তাহলে এখন ডাব্লিউ বের করবা নাকি? ওকে, এরপর বলতেছে the thickness of the lens is not uniform. তো বলতেছে an actual lens is placed in the tensile testing machine. তো তাহলে একটা লেন্সের থিকনেস অ্যাকচুয়ালি সব জায়গায় সেম থাকে না। ওকে, তো এখন বলতেছে কি যে explain why the extension produced is greater where the thickness is smaller. তো থিকনেস কম হলে এরিয়া কম, এরিয়া কম হলে ওখানে স্ট্রেস বেশি। তো এর জন্য যেখানে স্ট্রেস বেশি পড়বে ওই জায়গাটার জন্য চেঞ্জ ইন লেন্থ বেশি হবে আর। ওকে, আচ্ছা 54 এ যে মেকানিজমটা দেখাইছে ওইটা বুঝো নাই। আচ্ছা, মেকানিজমটা এটা কি করছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা মনে হয় কত 2017 জেনে, তাই না? এখানে যে তোমাদের কোশ্চেন যে বানায় আসিফ জামিল, ও এই কোশ্চেনে পরীক্ষা দিছিল। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি, যে তোমার এক্সটেনশন যখন নাকি হয়, বুঝছো, এক্সটেনশনটা খুবই অল্প হইতেছে। তো এই যে খুবই কম এক্সটেনশন হইতেছে, এত ছোট চেঞ্জ ইন লেন্থটা বের করাটা খুবই কষ্ট, যে এরর হওয়ার পসিবিলিটি অনেক বেশি, যে এত ছোট লেন্থ ডিটারমাইন করা খুবই টাফ। এর জন্য কি করা হয়েছে এখানের মধ্যে দেখো, যে ফার্স্টে তোমার এই মিররটা এমন সিচুয়েশনে রাখা হয়েছে, তো লেজার লাইটটা কি করতেছে, মিররের উপর পরে ডিরেক্টলি রিফ্লেকশন ফেরত আসে। বাট নাও যখন নাকি কি হবে, যখন নাকি ওরকম একটা ফোর্স আমরা অ্যাড করলাম, তো তখন কি হয়েছে, এতটুকু এক্সটেনশন হয়েছে। তো এই এক্সটেনশনের জন্য মিররটা কি হয়েছে, মিররটা একটা সার্টেন অ্যাঙ্গেলে ইনক্লাইন হয়েছে, যে ডিউ টু দ্য এক্সটেনশন মিররটা ইনক্লাইন হয়েছে। এটা ইনক্লাইন হওয়াতে কি, এটাকে প্রজেকশন বলে, বুঝছো? যে প্রজেকশনের এই ব্যাপারটা আর এনলার্জমেন্টের এই ব্যাপারটা তোমরা ম্যাট্রিক্সে অল্প একটু পড়ে আসছো, বাট তোমরা যদি ফার্দার ম্যাথমেটিক্স নিতে ওখানে মধ্যে থেকে আরো বড় ভাবে দেখতে পারতা, যে তোমার এই ছোট যে লেন্থের চেঞ্জটা আসতেছে এটাকে ম্যাগনিফাই করে কি করানো হচ্ছে, এই জায়গাটায় দেখানো হচ্ছে যে লেন্থের চেঞ্জ আসছে অনেক ছোট, বাট এই ছোট লেন্থের চেঞ্জের জন্য মিররটা যে এরকম ইনক্লাইন হইলো, এখন মিররের থেকে রিফ্লেক্টেড লাইটটা কি করতেছে, রিফ্লেক্টেড লাইটটা ওই এক্সটেনশনটাকে এনলার্জড ওয়েতে শো করতেছে। তো তাহলে যেন আমাদের রিডিং নিতে ইজি হয়, তো ওখান থেকে আমরা কি করতে পারবো, এক্স্যাক্টলি এক্সটেনশন কত আসছে ওই জিনিসটা বের করতে পারবো। যে কি বলতেছে, a student carried out an experiment to determine the Young modulus of a material in the form of a wire. The wire was suspended from a rigid support and weights were added to the free end. The corresponding change in length were determined.
দ্য ডায়াগ্রাম শোজ হাউ অ্যান অপটিক্যাল লিভার, এই যে জিনিসটা, যে লিভারে আমরা কি করি, অল্প ফোর্স দিয়ে বেশি মোমেন্ট আনার ট্রাই করি, তাই না? যে মিনা কার্টুনে এরকম দেখতে না, লিভার ইউজ করে, যে ক্লোজার টু দা পিভট হলে ফোর্স এক্সার্ট করা লাগে বেশি, অ্যাওয়ে ফ্রম দা পিভট হলে পরে ফোর্সটা কি হয়, সেম ফোর্সের জন্য অনেক বড় একটা টার্নিং ইফেক্ট আসে। সো এখানের মধ্যে এরকম সেম টাইপের ব্যাপার, বাট এটা কি নিয়ে, লাইট নিয়ে, তো এর জন্য অপটিক্যাল লিভার নাম এটা। কি বলতেছে, ওয়াজ ইউজড টু মেজার দা এক্সটেনশন অফ দা ওয়্যার, কি করতেছে, the light from the laser was reflected by the mirror and moved upwards by a distance of delta y along a vertical scale as the wire extended, এই যে ওয়্যারটা যখন এক্সটেন্ড করতেছে তো তখন কি এরকম ম্যাগনিফাইড একটা এক্সটেনশন আমরা স্ক্রিনের মধ্যে পাচ্ছিলাম। তো তাহলে দ্য ডিসটেন্স ক্যাপিটাল ডি, এই যে লেজার থেকে মিরর পর্যন্ত বা স্ক্রিন থেকে মিরর পর্যন্ত যেটাই বলো, এন্ড দ্য লেন্থ স্মল ডি কোনটা, এই যে আমাদের মিররের এই পিভট থেকে ওয়েট পর্যন্ত, এগুলা মেজার করা হয়েছে। তো ক্যাপিটাল ডি, স্মল ডি, এই দুইটা আমরা মেজার করছি। দেন এই ডেল্টা ওয়াই, এই ওয়াইটা হলো আমাদের বড় ভ্যালু, তো তাহলে এইটাকেও মেজার করা যাবে। তো এখন এখানের মধ্যে কি করা হয়েছে, এগুলা করে ইভেন্চুয়ালি ডেল্টা এল, যে অ্যাকচুয়ালি এক্সটেনশন কতটুকু হয়েছে ওইটা এক্সাক্ট একটা ভ্যালু পাবো বেসিক্যালি। বুঝতে পারছো প্রসিডিওরটা কি? তো এখন বলতেছে এই যে the following formula was used to determine a precise value for the extension of the wire delta L, তো delta L এর এরকম ফর্মুলা দিছে। এখন ও আচ্ছা সরি, কানে হেডফোন দিয়ে আজানি শুনে নেই। আচ্ছা একটা কাজ করো, তোমরা সবাই 7:10 ক্লাসটা রিজয়েন করো, ওকে? এখান থেকে কন্টিনিউ করবো। ওকে, সো এই কোশ্চেনে রাফিনের জন্য কোন পার্টে প্রবলেম ছিল? ফার্স্টে তো মেকানিজমটা নিয়ে প্রবলেম ছিল, এরপরে সি কত যেন বলছিল, C2 তে বলছে কি, the student measured the distance moved by the reflected light delta y for the unloading of the wire, তো লোডিং করতে সময় তো এরকম কত ফোর্স এক্সার্ট করছেন, ওই ফোর্সের জন্য ডেল্টা ওয়াই কত হয়েছে, ওই ব্যাপারগুলি সে অলরেডি রিডিং নিছে। এখন আনলোডিং এর সময় সেম কাজ করতেছে। তো এখন বলতেছে যে স্কেচ onto the axis above a possible graph for the unloading of the wire, তো এখন দেখো তো ওয়্যারটা কি আফটার লোডিং সে কি আর ইলাস্টিক লিমিটের মধ্যে আছে নাকি নাই? সে তো আর ইলাস্টিক লিমিটের মধ্যে নাই। তো এখন সে কি করবে, সে, আমি যদি আনলোডিং করি তো তাহলে সে কি পুরোপুরি আগের পজিশনে ফেরত আসতে পারবে? তো তাহলে ওখানের মধ্যে একটা পার্মানেন্ট এক্সটেনশন থাকবে। সো দিস উইল বি এরকম টাইপের একটা গ্রাফ, ওই জিনিসটা দেখাই 1 মিনিট। তো তাহলে এটার মধ্যে কি থাকবে, একটা পার্মানেন্ট এক্সটেনশন থাকবে, তাই তো রাফিন? তো এটা হবে আমাদের C2, বুঝতে পারছো? ওকে, এরপর কোশ্চেন নাম্বার 54 পর্যন্ত শেষ। এরপরে কাবিয়র তো 62 তে বলছিল প্রবলেম, এই 62 এর আগে কারো কোনো প্রবলেম আছে? 63, ওকে। সো 63 এর আগে কারো প্রবলেম আছে? ওকে, প্রভারও 63 তে, ঠিক আছে। 63 তে যাই, 63 ও, তো 63 এর পুরোটাই কাবিও? না না, বি নাম্বারটা। ওকে, সো বি আর C2 তে প্রবলেম আছে, তো দেখি বি নাম্বারে বলছে কি। আচ্ছা এটা একটু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তো এখন এখানে আমাদের দেখো কাজটা কি হচ্ছে। ব্যাপারটা কি, যে তোমার নরমালি প্লাস্টিক রিবনের এই জিনিসটা when
a plastic ribbon is pulled over a sharp edge and then released, তো তখন কি হবে, the ribbon becomes permanently curled as shown, তো এরকম কার্ল হয়ে যায়। কেন এটা হচ্ছে এখানের মধ্যে দেখ, physicists investigating this effect carried out a series of experiments using the equipment shown, তো এই যে ইকুইপমেন্টটা এটা দিয়ে কি করছে, তারা এক্সপেরিমেন্ট করে করে এটা এক্সপ্লেইন করার ট্রাই করছে। তো দেখো কি করতেছে জিনিসটা খেয়াল করো, ডায়াগ্রামটা যদি এখানে মধ্যে এটা করি, দেখো এটা তো রোটেটিং সিলিন্ডারটা, যেটা কি করবে, এটাকে টেনে রোল আপ করে নিবে। তো লোড দিয়ে আমরা কি করছি, টেনশন দিয়ে রাখছি। তো এই জায়গাটায় যেখানে নাকি কি আছে, শার্প এজটা আছে, ঠিক আছে, তো এই শার্প এজের অ্যাবাউটে এখানের জায়গাটায় কি হয় দেখো, এক্সপ্লেইন করতেছে যে a rotating cylinder pulls the ribbon over a sharp edge. Okay, a tension is created in the ribbon by attaching a load in the free end. So এই যে লোডটা অ্যাটাচ করে কি করছে, একটা টেনশন অ্যাপ্লাই করতেছে। তো বলতেছে as the ribbon is pulled over the sharp edge, the tension in its upper surface is greater than the tension in its lower surface. তো তাহলে আপার সারফেসে টেনশনটা বেশি আর লোয়ার সারফেসে টেনশন আছে কিন্তু টেনশনটা কম। তো এখন কাজটা কি হয় দেখো, তোমার কাছে এরকম একটা অবজেক্ট ছিল, তো এখন এই অবজেক্টের এটা হলো লোয়ার সারফেস আর এটা হলো আপার সারফেস। তো এখন আপার সারফেসে টেনশন বেশি হলে এটা কি হয়ে যাবে, এক্সটেন্ড হবে বেশি, আর লোয়ার সারফেসে টেনশন কম হলে এটা এক্সটেন্ড হইলো কম। তো এখন যেহেতু আপার পার্টটা কি হয়ে গেছে, বেশি এক্সটেন্ড হয়ে গেছে, ইন অর্ডার টু স্টে টুগেদার, যে পুরো ম্যাটেরিয়ালটা তো ছিঁড়ে যায় নাই, জাস্ট কি হয়েছে, একটা সাইডে এক্সটেনশন হয়েছে বেশি, আরেকটা সাইডে এক্সটেনশন হয়েছে কম। তো এর জন্য এটা কি করে, এরকম ফুটায় যায়, যেরকম কার্ল হয়ে যায়। ওকে, তো কি বলতেছে দেখো, when the tension is removed the ribbon curls, যে আপার সারফেসটা টেনশন বেশি ছিল তো এটা এক্সটেন্ড করছে বেশি, লোয়ার সারফেসে টেনশন কম ছিল তো এটা এক্সটেন্ড হয়েছে কম। তো এর জন্য এটা যখন নাকি ছেড়ে দিব এমন টাইপের হবে এই জিনিসটা। এন্ড আউটার সারফেসটা কি হবে, আউটার সারফেসটা যেহেতু বেশি এক্সটেন্ড হয়েছে ইভেন্চুয়ালি কার্ল করে দে ক্যান স্টে টুগেদার। সো এজ আ হোল পুরো ম্যাটেরিয়ালটা এরকম থাকে। বুঝতে পারতেছো কি বললাম কাবিও? জি ভাইয়া। এখানে বলতে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে সাজেস্ট ওয়াই the difference in the two tension causes the ribbon to become permanently curled. তো তাহলে ডিফারেন্স ইন টেনশন গুলো কি করতেছে, ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এক্সটেনশন করাইতেছে আর ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ডিফরমেশন করাইতেছে। আউটার সারফেসটায় হবে বেশি এক্সটেনশন, যে আপার সারফেসটা হবে এক্সটেনশন বেশি, লোয়ার সারফেসে এক্সটেনশন হবে কম। এখানে মধ্যে বলছে কি তারা দেখি, the greater tension caused the greater extension। তো ওখানে মধ্যে কি হইতেছে, after the forces has been removed তারা তো আগের পজিশন আসতেছে না। what does that mean, যে পার্মানেন্ট একটা ডিফরমেশন হইছে। so the idea that the outer side has greater tension so left it longer, তো তাহলে এটা বেন্ড করে কি করে, ওই কার্লিংটা প্রোডিউস করে। বুঝতে পারছো প্রভা? ওকে, তো এরপরে আমাদের আচ্ছা এইটারই আবার C2 তে প্রবলেম। তো C2 তে অ্যানসারটা কি বলছে দেখে নাও, পরে আমরা কোশ্চেনে আবার এক্সপ্লেন করতেছি যে the idea that the greater the area of the plate the greater the diameter, তো তার মানে the sharper the edge the smaller the diameter। তো কি হইতেছে দেখি, C2 না, state how the diameter of the curl is affected by the shape of the edge given in tension। এই যে রাউন্ড এজ এর জন্য টেনশনটা কি, ডায়ামিটারটা বড় থাকে, কার্লের ডায়ামিটারটা বড় থাকে। আচ্ছা ঠিক আছে, C3 ও দেখাবো, সমস্যা নাই। তো রাউন্ড এজ এর জন্য তোমার কি থাকে, ডায়ামিটার অফ দা কার্ল বড়, তো তার মানে বড় বড় কার্ল প্রোডিউস করে। আর শার্প এজ এর জন্য কি হয়, কার্ল প্রোডিউস করে ছোট ডায়ামিটারে। না হোয়াট ইজ দা রিজন, যে সেম টেনশনের জন্য, ফর দা সেম টেনশন শার্প এজ থাকলে পরে ডায়ামিটার ছোট হয়। ডায়ামিটার ছোট হবে কখন, আর বেশি করে গুটায় যাবে কখন,
দেখো ডায়ামিটার বড় কখন হয় জিনিসটা খেয়াল করো প্রভা, ব্যাপারটা দেখো যে আমরা মাত্র যে জিনিসটা ড্র করছি, এখন তোমার এইটা তো একটা সিচুয়েশন যে এখানের মধ্যে একটা ড্র করলাম, এখানে একটা সার্টেন ডায়ামিটারের কার্লিং আছে। ইফ, হ্যাঁ, যদি ব্যাপারটা এরকম হইতো, কি হয়, যদি আমাদের আউটার সারফেসটা অনেক বেশি এক্সটেন্ড করে আর ইনার সারফেসটা কম এক্সটেন্ড করে, তো তাহলে ব্যাপারটা এরকম হবে না। দেখো তো, ইনার সারফেসটা কম, ইনার সারফেসটা আমাদের এরকম কম, আর আউটার সারফেসটা কি থাকবে, এই পুরাটাকে র‍্যাপ আপ করে বড় একটা এরিয়া জুড়ে কভার করবে। তো এখানের মধ্যে কাজটা কি, যে তোমার এক্সটেনশনের ডিফারেন্স যত বড় হবে, ঠিক আছে, এক্সটেনশনের ডিফারেন্স যত বড়, তো তখন ওখানের মধ্যে কি ডায়ামিটার অফ দা কার্ল তত ছোট হবে, যে ছোট ছোট তখন ওরকম কার্ল প্রডিউস করবে। যে এখানের মধ্যে যে জিনিসটা পড়ে আসছে যে কি, দ্য গ্রেটার দ্য এরিয়া অফ দা ব্লেড, দ্য গ্রেটার দ্য ডায়ামিটার। এই যে এখানে রাউন্ড সারফেস, তো এখানে কি কন্ট্যাক্ট এরিয়াটা বড় না, যে এতটুকু জায়গা ধরে, এই যে সরি, এই যে এতটুকু জায়গা ধরে কি আছে আমাদের টেপটা এই রাউন্ড সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে। তো এখানের মধ্যে এর জন্য কি ডায়ামিটারটা কি হইতেছে বড়, আর তোমার শার্প এজের জন্য কন্ট্যাক্টে আছে জাস্ট কিন্তু এই পয়েন্টি পার্টটা, তো তাহলে এখানের মধ্যে কি হইতেছে ছোট ডায়ামিটারে কার্ল প্রডিউস করতেছে। বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এখন C3 তে কি বলছে, রিডিউসিং দ্য স্পিড অফ দ্য রোটেটিং সিলিন্ডার রিডিউসেস দ্য ডায়ামিটার অফ দ্য কার্ল। কেন? স্পিড কমাইলে কি হবে, স্পিড কমাইলে ইট উইল রিমেইন ইন কন্ট্যাক্ট উইথ দ্য কার্লিং পার্ট। এই যে এখানের মধ্যে তোমার এজের সাথে বেশিক্ষণ ধরে কন্ট্যাক্টে থাকবে না যদি স্পিড কমাও। রাফিন, স্পিড কমাইলে আস্তে 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 উপরে উঠবে, সো যতক্ষণ ওই এজের সাথে কন্ট্যাক্টে থাকবে ততক্ষণ ধরে কার্লিং ইফেক্টটা কি হবে, চেঞ্জ হবে। তো এখানের মধ্যে কাজটা কি, যতক্ষণ ধরে তুমি কি করতেছো এজের সাথে, যে রাউন্ড এজ বলো শার্প এজ বলো যেটাই বলো, যতক্ষণ বেশি তার সাথে কন্ট্যাক্টে থাকবে তত কি হবে, তার ডায়ামিটারটা বড় হবে। যে এখানের মধ্যে কাজটা কি, force is applied for a greater time, তো তাহলে the ribbon is stretched for a greater time, তো এর জন্য কি there is a greater difference in extension, তো এর জন্য কি হয়ে যায় ডায়ামিটারটা ছোট হয়ে যায়। বুঝতে পারছো? ওই যে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে এক্সটেনশনের ডিফারেন্স যত বড় হবে ডায়ামিটার গুলো কি হবে তত ছোট সাইজের। বুঝতে পারছো? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 64 থেকে কার কার কোন কোশ্চেনের প্রবলেম? ওকে, কোশ্চেন নাম্বার 68 সি। কোশ্চেন নাম্বার 68 এর আগে কার কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 68, আচ্ছা 68 এর সি। A simpler method to determine the Young modulus for a material in the form of a wire is shown. The position of the marker along a meter rule is recorded each time the applied force is increased. Explain two advantages of using the first method rather than the second method to determine the Young modulus. এখন ফার্স্ট মেথডটার মধ্যে খেয়াল করো, ফার্স্ট মেথডের এখানে আমাদের কাজটা কি, আচ্ছা B2 তে প্রবলেম আছে। B2 তে কি বলছে, explain how the student can use the graph to determine the Young modulus. এটা গ্রেডিয়েন্টের থেকে কি পাবা, f বাই x পাইলা নাকি? এখন এটার সাথে তুমি কি করবা, এটার সাথে তুমি ইয়ে করো, কি বলে অরিজিনাল লেন্থ বাই এরিয়া করো, তো তাহলে পরে কি পেয়ে যাবা, গ্রেডিয়েন্টের সাথে অরিজিনাল লেন্থ বাই এরিয়া মাল্টিপ্লাই করলে ইয়াং মডুলাস পেয়ে যাবে না আনিসা? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছে যে ফার্স্ট মেথডের অ্যাডভান্টেজ গুলা কি ওভার দিস সেকেন্ড মেথড, ব্যাপারটা খেয়াল করো। ফার্স্ট মেথডে আমরা কি করতেছি,
ফার্স্ট মেথডে কিন্তু আমরা একটা টেস্ট ওয়্যারও ইউজ করতেছি। টেস্ট ওয়্যারটার কাজটা কি কেউ জানো? টেস্ট ওয়্যারটা আসলে ইউজ করি কেন? টেস্ট ওয়্যারটা বেসিক্যালি আমরা ইউজ করতেছি বিকজ টেম্পারেচারের কিন্তু একটা ইফেক্ট আছে, বুঝছো? তো এখন ওয়্যার আন্ডার টেস্ট আর আমাদের মেইন যে ওয়্যারটা, ওকে, যে কন্ট্রোল ওয়্যার আর অ্যাকচুয়ালি যে ওয়্যারটার আমরা কি করব, ইয়াং মডুলাস বের করব। সো হোয়াট উই আর ডুইং, আমরা এখানের মধ্যে একটা কন্ট্রোল ওয়্যার রাখতেছি দেখে কোন রকমের এক্সটার্নাল ইফেক্ট যেটা ইয়াং মডুলাসে চেঞ্জ আনতে পারে। যে টেম্পারেচার একদিন মনে করো আনিসা তুমি বাংলাদেশে একটা কপার ওয়্যার নিয়ে এক্সপেরিমেন্ট করতেছো, তা নিয়ে একটা কি করলা, ইয়াং মডুলাস বের করলা। এখন অস্ট্রেলিয়াতে আরেকজন কি করতেছে, সেম কপার ওয়্যার দিয়ে আবার এক্সপেরিমেন্ট করলো, তার জন্য ইয়াং মডুলাসের ভ্যালু ডিফারেন্ট আসতে পারে। বিকজ কি, টেম্পারেচার যদি ডিফারেন্ট হয়, ঠিক আছে, তো তখন ম্যাটেরিয়ালের এক্সটেনশনের মধ্যে কিন্তু সে কি রাখতে পারে, ইফেক্ট রাখতে পারে। যে ইয়াং মডুলাস কি, জাস্ট লাইক রেজিস্টিভিটি, ইয়াং মডুলাস হলো আমাদের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল ইটসেলফ। সো ওখানের মধ্যে তোমার ডেনসিটির একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার। তো সাথে যখন নাকি তুমি একটা ওয়্যার টেস্ট ওয়্যার হিসেবে ইউজ, কি বলে, কন্ট্রোল ওয়্যার হিসেবে ইউজ করতেছো, তো তখন কি তার রেফারেন্সে, ঠিক আছে, যে সেম টেম্পারেচারে থাকা দুইটা ওয়্যার, তো তাদের রেফারেন্সে এখন ফোর্স এক্সার্ট করলে কতটুকু এক্সটেনশন হয়, এমন টাইপের ব্যাপার আমরা পাই। যেখানের মধ্যে দেখো তারাও কোশ্চেনটা ওকে, এই যে এটা। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, কন্ট্রোল ওয়্যারটাকে একটা রেফারেন্স হিসেবে নেওয়া হইতেছে। সো তাহলে টেম্পারেচার চেঞ্জের কোন রকমের ইফেক্ট এখানের মধ্যে কি করতে পারবে না, এক নাম্বার এক্সপেরিমেন্টাল প্রসিডিওরে কোনো ইফেক্ট আনতে পারবে না। ওকে, দেন এক নাম্বার এক্সপেরিমেন্টে কোনো পুলি নাই, তো পুলি না থাকলে পরে কি হয়, পুলির জন্য কিছু একটা কি থাকতে পারে, মেজারমেন্ট অফ টেনশন ফোর্স মোর অ্যাকিউরেট হয়। যে আমরা পুলির উপর দিয়ে যখন নিচ্ছি, কিছু ফোর্স কিন্তু পুলির উপরে আসলে পড়ে, বুঝছো, বা পুলিটা পারফেক্টলি ফ্রিকশনলেস যদি না হয়, তো তখন আমাদের কি করতে পারে, এক্সপেরিমেন্টের রেজাল্টে হ্যাম্পার করতে পারে। তো তাহলে এই জিনিসটা বলা হয়েছে যে এক নাম্বার এক্সপেরিমেন্টটা বেটার কেন, বিকজ এখানে ডিরেক্টলি টেনশন অ্যাপ্লাই করা হইতেছে আদার দেন গোয়িং ওভার আ পুলি। বুঝতে পারছো প্রভা? দেন এখানে আমাদের মাইক্রোমিটার স্ক্রু গজ, এই জিনিসটা আমরা ল্যাবের ওখানে যে ইউনিট ক্লিয়ার করতে সময় তখন আরো দেখবো যে মাইক্রোমিটার স্ক্রু গজ ইজ আ বেটার মেজারিং ইনস্ট্রুমেন্ট টু ডিটারমাইন দ্য হোয়াট চেঞ্জ ইন লেন্থ অর ডায়ামিটার, এইসব টাইপের জিনিস। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 69, এখান থেকে কারো কোনো প্রবলেম আছে? এরপরে কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো? এরপরে কি কার কোনো প্রবলেম নাই? আর নাই? ওকে,
73B. Okay. A picture is hung symmetrically using copper wire attached to the vertical sides of a picture. A nail in the wall supports the midpoint of the wire. The wires are inclined at an angle of 70 degrees to the vertical as shown. So the total length of wire should not extend more than 1 millimeter for safety reasons. So total length of the wire 1 millimeter এর বেশি extend করতে পারবে না. Determine whether it is safe to use this copper wire. Cross-sectional area, original length, Young modulus or weight of the picture. So এখন তাহলে তোমার weight of the picture কত? 10.8. তো এখন এখানের মধ্যে কি করবে? এই যে দুইটা টেনশন কাজ করবে, এই দুইটা টেনশন মিলে কি করবে? The tension will balance the weight of the nail, নাকি? তো টেনশন গুলি weight of the nail কে ব্যালেন্স করবে। টেনশন কয়টা আছে বলো তো? দুইটা। তো তাহলে এই দুইটা টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি কি হবে বলো তো? হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি কি আমাদের রিলেভেন্ট কিছু আছে এখানে? হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি একজন আরেকজনকে বাদ দিয়ে দিবে না, ক্যান্সেল আউট করে দিবে না? হ্যাঁ। সো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি কি হয়? cos theta ভার্টিক্যাল এর সাথে অ্যাঙ্গেল, সো তাহলে ভার্টিক্যাল এর সাথে cos theta। তো তাহলে টেনশনের দুটো ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে কি করবে? ওয়েট অফ দা পিকচারটাকে ব্যালেন্স করবে। ওকে, তো তাহলে টেনশনের ভ্যালু কত আসে এটা কি বের করতে পারবো? প্রভা? ওকে, তো তাহলে টেনশনের ভ্যালু পাইলাম। তো এখন আমরা টেনশন জানি, ক্রস সেকশনাল এরিয়া জানি, তো তাহলে এটা থেকে কি পাবো? টেনশন জানি, ক্রস সেকশনাল এরিয়া জানি, ওইটার জন্য করেসপন্ডিং স্ট্রেস পাবো, নাকি? তো এখন স্ট্রেস জানি, ইয়াং মডুলাস জানি, তো আমরা কি স্ট্রেইন বের করতে পারবো যে ওই স্ট্রেসের জন্য কত স্ট্রেইন প্রডিউস হয়? হ্যাঁ পারবো। তো ওখান থেকে এক্সটেনশন বের করব, এক্সটেনশন বের করে দেখব যে 1 মিলিমিটারের বেশি এক্সটেন্ড করে নাকি না। তো এখানের জন্য যদি আমরা দেখি, খেয়াল করো লাস্ট কোশ্চেন। সো ফার্স্ট অফ অল একটা টেনশনে তারা নিয়ে আসছে আর কি, ওয়েটটাকে ডিভাইড করে দেন যে cos 70 দিয়ে ডিভাইড দিছে, তো তাহলে টেনশনের ভ্যালু বের করছে কত? 15.8। তো এখন স্ট্রেস বের করলো, তো এখন স্ট্রেইন বের করলো, তো এই স্ট্রেইনের করেসপন্ডিং এক্সটেনশন কত হয়? এইটা। তো এক্সটেনশন এটা কত? 0.00026 মিটার। তো তাহলে এটা কি ওভারঅল এক্সটেনশনটা কি 1 মিলিমিটার এক্সিড করছে নাকি না? এটা কত মিলিমিটার? 0.26 মিলিমিটার, নাকি? মিলিমিটারে যদি এটাকে নেই, তো তাহলে এটা হলো 0.26 মিলিমিটার। তো তার মানে কি ওয়্যারটা এক্সিড করে নাই আর কি, ঠিক আছে? সো দিস কপার ওয়্যার ইজ সেফ টু ইউজ, এমন টাইপের ব্যাপার। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন অফ দা ইউনিট 1 বুকলেট। ফার্মি কোশ্চেন গুলা কে করছো? ফার্মি কোশ্চেন গুলি কইরো, ফার্মি কোশ্চেন গুলি মজা আছে করতে, আর এগুলার অ্যানসার আসিফের কাছে চাইলে দিয়ে দাও কথা, ঠিক আছে? ফার্মি কোশ্চেন গুলি ট্রাই করো। সো উই আর ডান উইথ ইউনিট 1 কোশ্চেন পেপারস। আমরা ইউনিট 2 এর ইলেকট্রিসিটির কোশ্চেন পেপার করা শুরু করে দিব। অলরাইট,
তো আমরা নেক্সট ক্লাসে ওয়েভস এর যে ভিডিওস গুলি দিয়ে রাখছিলাম লাস্ট টিউসডে তে, তো ওই ভিডিওগুলি সবাই দেখে রাখবা। তো ওগুলি আমরা টিউসডের ক্লাসে যে ডিফ্র্যাকশন এন্ড ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এর ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন ওগুলা নিয়ে ডিসকাস করব। ওখানে অনেকগুলি ব্যাপার আছে, ভিডিও দেখলে বুঝার কথা, বাট স্টিল ওই যে আমাদের ম্যাথস এর একটা ইকুয়েশন ডেরিভেশন আছে ইয়াং মডুলাস এর, কি বলে ইয়াং মডুলাস তো না, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের, তো ওইগুলা জিনিস নিয়ে ডিটেলসে ডিসকাস করব টিউসডে তে। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।